আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিজিক্স সেকেন্ড পেপারের চলতরিৎ অধ্যায়ের কার্শফেনিত এবং হুইটস্টোন ব্রিজ খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং একটু ঝামেলার টপিক। তো এই টপিকের উপরেই হচ্ছে এই সৃজনশীল বোর্ড প্রশ্ন সমাধানের এই ক্লাসটা। প্রথমে আমরা কার্শফেনিত এবং হুইটস্টোন ব্রিজের বেসিকটা একটু বোঝার চেষ্টা করব, তারপর ইনশাল্লাহ এখান থেকে সৃজনশীল করব। খুব বেশি বেসিক ঘাটবো না, কিন্তু কিছু তো অবশ্যই দেখতেই হবে, না হলে এই টপিকটা বোঝা যাবে না। তাহলে চলো শুরু করা যাক আমাদের ক্লাস। প্রথমেই আমরা হুইটস্টোন ব্রিজের সাথে পরিচিত হব। দেখো, হুইটস্টোন ব্রিজ হচ্ছে এরকম একটা যন্ত্রসজ্জা যেখানে একটা চতুর্ভুজ থাকে। এই যে দেখো, এ বি সি ডি এ, এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের চারটা বাহুতে চারটা রোধ থাকে। যেমন এই যে এবি বাহুতে আছে পি রোধ, এই যে বিসি বাহুতে আছে আর রোধ, এই দেখো সিডি বাহুর মাঝখানে আছে এস রোধ, আর এই এডি বাহুর মাঝখানে আছে কিউ রোধ। চারটা বাহুতে চারটা রোধ। আরেকটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে চতুর্ভুজ, চতুর্ভুজের যে বিপরীত শীর্ষগুলি আছে, যেমন এই যে এ বিন্দু আর সি বিন্দু, দুইটা বিপরীত শীর্ষ। এই বিপরীত দুইটা শীর্ষের মাঝখানে দেখো কে আছে, এই যে ব্যাটারি। এ এবং সি বিন্দুর মাঝখানে সংযুক্ত আছে একটা ব্যাটারি। অপর দুইটা যে বিপরীত শীর্ষ আছে, যেমন এই যে বি বিন্দু এবং ডি বিন্দু, এদের মাঝখানে কি আছে, গ্যালভানোমিটার। তাহলে হুইটস্টোন ব্রিজের যন্ত্রসজ্জাটা কেমন? এক্ষেত্রে একটা চতুর্ভুজের চার বাহুতে চারটা রোধ থাকে, পি কিউ আর এস, এবং যে কোনো দুইটা বিপরীত শীর্ষের মাঝখানে থাকে ব্যাটারি। যেমন এই যে এ বিন্দু আর এই যে সি বিন্দু, এর মাঝখানে কি আছে, এই যে ব্যাটারি ই আছে। অপর দুইটা বিপরীত শীর্ষের মাঝখানে থাকে গ্যালভানোমিটার, যেমন এই যে বি এবং এই ডি এর মাঝখানে আছে গ্যালভানোমিটার জি। তাহলে হুইটস্টোন ব্রিজের যন্ত্রসজ্জাটা আমরা মোটামুটি বুঝতে পারছি না, আলহামদুলিল্লাহ। এখন আমরা খেয়াল করি এখানে এই যে ব্যাটারি ই, এই ই এর তড়িৎ প্রবাহ, মূল বর্তনীর মূল তড়িৎ প্রবাহ হচ্ছে আই। এই আই তড়িৎ প্রবাহ এ বিন্দুতে এসে দুইটা ভাগে ভাগ হয়। একটা ভাগ আমরা দেখতে পাচ্ছি I1, যেটা পি রোধের মধ্য দিয়ে চলে গিয়েছে, আরেকটা ভাগ I2, যেটা কিউ রোধের মধ্য দিয়ে চলে গেছে। তো I1 যে প্রবাহটা পি পার হয়ে সে বি বিন্দুতে এসে কিন্তু আবার দুইটা শাখায় ভাগ হয়ে গেছে। একটা I3, এইটা আর রোধের মধ্য দিয়ে যাবে, আরেকটা হচ্ছে IG, এটা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে একবারে নিচের দিকে চলে এসেছে। তো এই দিক থেকে এসেছিল I2 এর সাথে এই গ্যালভানোমিটারের যে প্রবাহ IG, দুইটাই ডি বিন্দুতে মিলে তৈরি করেছে I4। এই I4 এস এর মধ্য দিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে সি বিন্দুতে গিয়ে ওই যে উপর থেকে I3 এসেছে, I3 এর সাথে মিলিত হয়ে আবারও ওই I তড়িৎ প্রবাহে পরিণত হয়ে ব্যাটারিতে গিয়ে পড়বে। এইটা হচ্ছে মোটামুটি তড়িৎ প্রবাহের একটা চিত্র। এটা তো দেখে মোটামুটি বোঝা যাচ্ছে, তাই না? এখন খেয়াল করো, হুইটস্টোন ব্রিজ যখন সাম্যাবস্থায় থাকে তখন এই যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহটা কোনটা, আইজি, তাই না? হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থায় এই গ্যালভানোমিটারের প্রবাহ হয় শূন্য, জিরো। তখন হুইটস্টোন ব্রিজের নীতি অনুযায়ী এই যে চারটা রোধ আছে, চারটা রোধের মাঝখানে একটা সম্পর্ক হয়। সম্পর্কটা কি? পি বাই কিউ সমান আর বাই এস। এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থায় হুইটস্টোন ব্রিজের নীতি অনুযায়ী এই চারটা রোধের সম্পর্ক। এখন যদি কেউ এইভাবে লিখে যে পি বাই আর সমান কিউ বাই এস, তাহলে কি হবে না? অবশ্যই হবে। এই যে আর আর গুণ হয়ে গেছে, আর তো কিছু না। এই ক্ষেত্রে খেয়াল করো, যদি কোনো কারণে চিত্রের মধ্যে দেখা যায় যে কিউ উপরে আছে আর আর আছে এই নিচে, তাহলেও কোনো সমস্যা নেই, কারণ এই ক্ষেত্রেও সেম, এই যে আর আর গুণ দিলেই তো হয়ে যাচ্ছে। সো পি এর পাশে কিউ থাকবে, আর এর পাশে এস থাকবে, এটাই মূল কথা। তো এদের অবস্থান এইরকম জায়গায়ও থাকতে পারে, এদিকে কিউ থাকতে পারে, ওইদিকে আর থাকতে পারে। ওকে, এখন চলো আমরা সৃজনশীল শুরু করি, তাহলে ইনশাল্লাহ হুইটস্টোন ব্রিজের বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এই সৃজনশীলটা খেয়াল করি, দেখো এখানে বলা হচ্ছে গ প্রশ্নে ডিসি বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থা লাভ করবে। এই যে দেখো, এখানে একটা চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজের দেখো এই যে এবি বাহুর মাঝখানে কি আছে, এই যে পি, পি রোধের মান দেয়া আছে 8 ওহম। এরপরে দেখো এই যে বিসি বাহুর মাঝখানে আছে কিউ রোধ, যার মান দেয়া আছে কত, 24 ওহম। এরপরে দেখো এই যে সিডি বা ডিসি যেই বাহুই বলো, এটার মাঝখানে আছে এই যে এস, এস মানের রোধ, এটার মান দেওয়া আছে 40 ওহম। আর এই যে এডি বাহুর মাঝখানে আছে এই যে আর মানের রোধ, এর মান হচ্ছে 32 ওহম। তো আমাদেরকে এই ডিসি বাহুতে যে এই যে এস রোধটা ছিল ডিসি বাহুতে 40 ওহম মানের, এইটার জায়গায় এমন একটা রোধ বসাতে হবে যেন ব্রিজটা সাম্যাবস্থা লাভ করতে পারে। তার মানে বর্তমানে এস ইকুয়াল 40 ওহম রোধ থাকা অবস্থায় কিন্তু ব্রিজটা সাম্যাবস্থায় নাই, তাই তো? তো আমরা তাহলে বলতে পারি যে ধরা যাক ডিসি বাহুতে রোধের মান যদি এস ডট হয়, বর্তমানে তো এস আছে না, এস ইকুয়াল 40, তো আমরা ধরে নিচ্ছি যে রোধের মান যদি এস ডট হয় তখন ব্রিজটা সাম্যাবস্থা লাভ করে। আচ্ছা, যদি ব্রিজ সাম্যাবস্থা লাভ করে তাহলে হুইটস্টোন ব্রিজের নীতি কি?
হুইটস্টোন ব্রিজের নীতি হচ্ছে P/Q সমান R/S, তাই না? একটু আগে আমরা দেখে এসেছি। তাহলে এই ক্ষেত্রে S এর জায়গায় কি বসাবো? S ডট, কারণ আমরা ধরে নিচ্ছি যে S ডট মানের রোধ যদি এখানে বসাতে পারি তাহলে ব্রিজটা সাম্যাবস্থা লাভ করবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো S ডট সমান QR/P, কিউ এর মান, আর এর মান, পি এর মান, এই মানগুলো বসিয়ে দিলে এখান থেকে আমরা S ডট এর মান পেয়ে যাব কত? 96 ওহম। তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা যদি 96 ওহম মানের রোধ এই ডিসি বাহুতে এই জায়গায় বসাতে পারি তাহলে কিন্তু পুরো হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থা লাভ করবে। তাহলে আমাদেরকে এস এর মান 40 ওহম রোধের বদলে কত রোধ বসাতে হবে? 96 ওহম রোধ। তাহলে যেই রোধটা বসালে ব্রিজটা সাম্যাবস্থা লাভ করবে সেই রোধের মান তো অবশ্যই বেশি, 40 চাইতে বেশি। বর্তমানে যে রোধ আছে এস, তার চাইতে তো এস ডটের মান বেশি। তার মানে 40 ওহম রোধের এই এস মানের যে রোধটা আছে এর মানটাকে বাড়িয়ে কত করতে হবে? 96 ওহম করতে হবে। এখন বলো রোধের মান আমরা কিভাবে বাড়াই? শ্রেণী সংযোগে না সমান্তরাল সংযোগে বলো তো? খেয়াল করো, 19 থেকে পড়ে এসেছি। আর এস সমান কি? R1 প্লাস R2। অর্থাৎ আমরা যখন দুইটা রোধকে শ্রেণীতে সংযুক্ত করি তখন এদের তুল্য রোধের মান কি হয়? বেড়ে যায়। তো আমি কিন্তু স্যার এইখানে রোধের মান বাড়াতে চাচ্ছি। আছে কত দেয়া? 40 দেয়া আছে। আমি করতে চাচ্ছি 96, কেন? সাম্যাবস্থায় আনার জন্য। তার মানে আমাকে কিন্তু রোধের মান বাড়াতে হবে, মানে এমন একটা রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে যেন আগের 40 আর ওই নতুন রোধটা মিলে 96 ওহম আমাকে দেয়, তখন ব্রিজটা সাম্যাবস্থা লাভ করবে। তাহলে খেয়াল করো, ডিসি বাহুতে একটি রোধ এক্স শ্রেণীতে যুক্ত করতে হবে যেন দুইজনের মিলে, এই যে এস এবং এক্স, এই দুইটা মিলে তুল্য রোধ বৃদ্ধি পেয়ে এস ডট সমান 96 ওহম হয়, আর তখন ব্রিজটা সাম্যাবস্থা লাভ করবে। তার মানে আমাদের এই যে 96 ওহম রোধ, এইটাকে যদি আমরা পাইতে চাই তাহলে আমাদেরকে আগের এস ইকুয়াল 40 ওহম রোধের সাথে এখন আমরা ধরে নিচ্ছি নতুন একটা রোধ এক্স শ্রেণীতে যুক্ত করতে হবে। তখন আমরা পাবো কত? 96 ওহম এই এস ডট মানের রোধটা। তাহলে আমরা বলতে পারি যে এস ডট হচ্ছে এই ক্ষেত্রে তুল্য রোধ। একে পেতে হলে আগের এস এর সাথে নতুন একটা এক্স মানের রোধকে যুক্ত করতে হবে। কিভাবে? শ্রেণীতে যুক্ত করলে তো দুইটা প্লাস হবে, তাই না? শ্রেণীতে যুক্ত করলে সরাসরি প্লাস হয়ে যাবে। এখন এই এক্স এর মান আমরা কিভাবে বের করব? আমরা বলতে পারি এক্স ইকুয়াল কি? এস ডট মাইনাস এস। এই যে এস ডট মাইনাস এস, এস ডট মানে 96, এস মানে 40, বসিয়ে দিলে আমরা পাবো 56 ওহম। কার মান? এটা হচ্ছে এক্স মানের রোধের মান। তাহলে দেখো, আমরা এখন আনসার এইভাবে করব যে আমরা যদি এই যে এস ইকুয়াল 40 ওহম রোধের সাথে শ্রেণীতে আরেকটা রোধ যুক্ত করতে পারি, যেই রোধের মান হবে কত? যেই রোধের মান হবে 56 ওহম, তখন এই 40 আর এই 56 দুইটা একসাথে যোগ হয়ে আমরা পাবো কত? মোট রোধ কত পাবো? 96, যেটা হচ্ছে এস ডট। এই যখন 96 ওহম আমরা পাবো তখন এই ব্রিজটা সাম্যাবস্থা লাভ করবে। তাহলে আমাদেরকে কত মানের রোধ যুক্ত করতে হবে নতুন করে? 56 ওহম মানের রোধ। কিভাবে যুক্ত করতে হবে? শ্রেণীতে যুক্ত করতে হবে। হ্যাঁ, শ্রেণীতে যুক্ত করতে হবে। এখন ঘ প্রশ্নটা দেখি। দেখো, ঘ প্রশ্নে বলা হচ্ছে গ্যালভানোমিটারের নিস্পন্দ অবস্থায় এবিসি এবং এডিসি অংশের প্রবাহ মাত্রার অনুপাত এবং রোধের অনুপাত একই হবে কিনা। আচ্ছা দেখো, খেয়াল করো, গ্যালভানোমিটার নিস্পন্দ না, তার মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে প্রবাহ হয়েছিল আইজি, এর মান 0 হবে। অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ থাকবে না। তখনই গ্যালভানোমিটার কি হবে? নিস্পন্দ হবে, এবং তখন কিন্তু ব্রিজটাও কি হবে? সাম্যাবস্থা লাভ করবে। এই দুইটা পয়েন্ট খুব ভালো করে খেয়াল রাখো। এই দুইটা পয়েন্ট ইনশাল্লাহ আমাদের সামনে কাজে লাগবে। তাহলে আইজি এর মান যদি 0 হয় তাহলে খেয়াল করো, এই যে এই দিক দিয়ে যে প্রবাহটা এসেছে, এই লাইনটার আমার কোনো দরকারই নেই, কারণ এই আইজি এর মান কত? 0। এটা এই লাইন দিয়ে মানে গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহই হবে না। তাহলে আইজি এর মান যদি 0 হয়, দেখো এই জায়গায় 0 হয়ে যাবে। তাহলে এই যে I1 প্রবাহ এই দিক দিয়ে রওনা করেছিল, এই পি এর মধ্য দিয়ে I1 গিয়েছে, দেখবা যে কিউ এর মধ্য দিয়েও কি I1 ই যাবে, কারণ আইজি এর মান কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। I1 এই দিক দিয়েও গিয়েছে, এই দিক দিয়েও গিয়ে আবার এই বিন্দুতে ফেরত এসেছে। একইভাবে I2 এখানে আর এর মধ্য দিয়ে গিয়েছিল, তাই না? I2 এই দিক দিয়ে যেহেতু আইজি এর মান 0 হয়ে গেছে, তাহলে I2 এর সাথে যে প্লাস আইজি আছে এটা 0 হয়ে যাবে। সো আলটিমেটলি এই বিন্দুতে আসার পরে ওই যে I2 এর মান কিন্তু অপরিবর্তিতই থাকবে। তাহলে এই উপরের শাখা দিয়ে কে যাবে? I1 উপরের শাখা দিয়ে শুধু I1 যাবে, আর এই নিচের শাখা দিয়ে কে যাবে? I2 আইজি এর মান উভয় ক্ষেত্রে 0 হয়ে যাবে। ব্রিজটা তখন সাম্যাবস্থা লাভ করবে। এখন খেয়াল করো, আমরা কিন্তু এই চিত্রটা আমাদের মতো করে আঁকলাম। দেখো, আমরা কিন্তু মাঝখানের এই গ্যালভানোমিটারের শাখাটা বাদ দিয়ে দিয়েছি। কেন? কারণ আমরা বলছি যে ব্রিজের সাম্যাবস্থায় গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ শূন্য। তো প্রবাহ যেহেতু নাই, এই দিক দিয়ে অযথা লাইন রাখার দরকার কি? লাইন আমরা তুলে ফেলেছি। আচ্ছা, এখন ওই আগের আমরা যেটা বলছিলাম সেই কাজটাই হলো যে এই যে দেখো I1 এটা পি এর মধ্য দিয়ে গিয়ে তারপরে যে কিউ এর মধ্য দিয়ে গিয়ে সি বিন্দুতে ফেরত আসলো।
আর এই যে আই টু, এটা আর এর মধ্য দিয়ে গিয়ে এই যে এস এর মধ্য দিয়ে গিয়ে তারপরে সি বিন্দুতে ফেরত আসলো। তার মানে এ বি সি এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে আই ওয়ান, আর এই যে এ ডি সি এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে আই টু। এখন খেয়াল করো এবিসি অংশের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি। এবিসি অংশের ক্ষেত্রে আমরা দুইটা রূপ পাচ্ছি, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ, দুইটার মানই প্রশ্নে দেওয়া আছে। তাহলে এবিসি অংশের তুল্য রোধ আর ওয়ান সমান আমরা কি লিখতে পারি, পি প্লাস কিউ, যেহেতু পি আর কিউ দুইটাই শ্রেণীতে আছে, তাহলে এর মান হবে 32 ওহম। আচ্ছা, এবিসি অংশের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ আমরা জানি আই ইকুয়াল ভি বাই আর। তাহলে এবিসি অংশের তড়িৎ প্রবাহ যেহেতু আই ওয়ান, তাহলে আই ওয়ান সমান ভি বাই আর ওয়ান। আর ওয়ান হচ্ছে এবিসি অংশের তুল্য রোধ। এখন ভি কত, এই যে দেখো প্রশ্নে কিন্তু এটা দেওয়া আছে, ব্যাটারির যে বিভব সেটা হচ্ছে 12 ভোল্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা ভি এর মান বসাবো 12 ভোল্ট, আর আর ওয়ান আছে 32 ওহম। এখান থেকে কিন্তু আমরা আই ওয়ান পেয়ে যাব। এটা হচ্ছে এবিসি অংশের ক্ষেত্রে এবিসি অংশের তড়িৎ প্রবাহ আই ওয়ান এবিসি। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা এই যে এডিসি আছে নিচেরটা, এডিসি দিয়ে তড়িৎ প্রবাহ কোনটা, আই টু, এই আই টু নিয়ে কাজ করা শুরু করব। দেখো এডিসি অংশের ক্ষেত্রে দুইটা রোধ আছে এডিসি অংশে, একটা হচ্ছে আর আর একটা হচ্ছে এস ডট। এখন তুমি বলতে পারো সাইডটা তো এস ছিল, হ্যাঁ প্রশ্নের তো এটা কি ছিল, প্রশ্নে এটা ছিল এস। স্যার আমাদেরকে কি বলেছে, আমাদেরকে বলেছে গ্যালভানোমিটার নিস্পন্দ অবস্থায়। আর তখন আমি কিন্তু দুইটা জায়গা লিখে রেখেছিলাম এই সমস্যার জন্য, সেটা হচ্ছে আইজি এর মান 0 হবে নিস্পন্দ অবস্থায়। নিস্পন্দ মানে আইজি এর মান 0, মানে এটার মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ থাকবে না। আর সাথে সাথে তখন ব্রিজটা কি হবে, সাম্যাবস্থা লাভ করবে। তো ব্রিজের সাম্যাবস্থা কখন লাভ করেছিল বলতো, এই যে দেখো গ প্রশ্ন যখন আমরা করেছিলাম, ব্রিজের সাম্যাবস্থা কখন ছিল, 40 ওহমের জন্য ছিল, নাকি যখন এস ডট সমান 96 ওহম মানের একজনকে এনে বসাবো তখন ব্রিজটা সাম্যাবস্থা লাভ করবে বলো। হ্যাঁ, আমরা তো এস ডটের জন্য বীজটাকে সাম্যাবস্থায় পেয়েছিলাম, এই যে এস ডট ধরে এনে মান বের করেছিলাম যে 96 ওহম হলেই বীজটা সাম্যাবস্থায় আসবে। তাহলে আমি এইখানে যেহেতু এখন নিস্পন্দ অবস্থা আছে, নিস্পন্দ অবস্থায় আমি এস ডট সমান 96 ওহম বসিয়ে এই জায়গাটা সলভ করব, না হলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে এই ক্ষেত্রে তুল্যরোধ আর টু, এই এডিসি অংশের মানে নিচের অংশটার তুল্যরোধ হবে আর প্লাস এস ডট, মান বসিয়ে দিব, পাবো 128 ওহম। এক্ষেত্রে তড়িৎ প্রবাহ যদি আই টু হয়, আমরা বলবো আই টু সমান ভি বাই আর টু। তাহলে এই ক্ষেত্রে মান বসালে এই ক্ষেত্রে আমরা তড়িৎ প্রবাহের মান পেয়ে যাব। এখন দেখো এবিসি অংশের ক্ষেত্রে আমরা কিন্তু রোধ পেয়েছি আর ওয়ান, তড়িৎ প্রবাহ পেয়েছি আই ওয়ান। আবার এডিসি অংশের ক্ষেত্রে আমরা রোধ পেয়েছি আর টু, তড়িৎ প্রবাহ আই টু। এখন এই দুইটা অংশের তড়িৎ প্রবাহের তুলনা করি, অর্থাৎ এবিসি অংশের আই ওয়ানকে এডিসি অংশের আই টু দ্বারা আগে ভাগ করি, আই ওয়ান বাই আই টু। কত আসলো মানটা, 4। এরপরে দুইটা রোধের তুলনা করি, এবিসি অংশের রোধ আর ওয়ান এবং এডিসি অংশের রোধ আর টু। আর ওয়ান বাই আর টু, এটার মান কত আসলো, 1/4। তাহলে আমরা বুঝতে পারছি যে আই ওয়ান বাই আই টু কিন্তু আর ওয়ান বাই আর টু সমান না। দেখো প্রশ্ন এটাই চেয়েছে যে প্রবাহ মাত্রা অনুপাত এবং রোধের অনুপাত একই হবে কিনা। আচ্ছা সমান না, কিন্তু এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে যেটা অন্য আরেকটা বোর্ড কোশ্চেনে একবার এসেছে, সেটা হচ্ছে এখান থেকে তুমি প্রবাহ মাত্রার সাথে রোধের সম্পর্ক তৈরি করবা। আচ্ছা খেয়াল করো প্রবাহ মাত্রার সাথে রোধের সম্পর্কটা কেমন, দেখো একটার মান যদি 4 হয় অন্যটার মান কত, 1/4। তার মানে প্রবাহ মাত্রা এবং রোধের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে বিপরীত। একটা 4 হলে আই ওয়ান বাই আই টু সমান 4 হলে আর ওয়ান বাই আর টু হয়ে গেছে 1/4, তার মানে প্রবাহ মাত্রা রোধের সম্পর্ক ব্যস্তানুপাতিক আমরা এখান থেকে দেখাতে পারি। এখন চলো আমরা কারশফের প্রথম সূত্র দেখি। দেখো কারশফের প্রথম সূত্র অনুসারে তড়িৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি হবে 0। যেমন এখানে দেখো, এইখানে এই যে একটা বিন্দু দেখতে পাচ্ছি ও বিন্দু, এই ও বিন্দুতে এখানে 5টা তড়িৎ প্রবাহ আছে, আই ওয়ান আই টু আই থ্রি আই ফোর আই ফাইভ। এদের সবার সমষ্টি ও বিন্দুতে 0 হবে। কিভাবে হবে, প্রথমে আমাদেরকে এদের দিক দেখতে হবে যে এরা কোন দিকে প্রবাহিত হচ্ছে। ও বিন্দুর দিকে কারা কারা প্রবাহিত হচ্ছে, দেখো ও বিন্দুর অভিমুখে প্রবাহিত হচ্ছে আই ওয়ান আই টু এবং আই ফোর, এরা সবাই ও বিন্দুর দিকে প্রবাহিত হচ্ছে, এদেরকে আমরা পজিটিভ ধরতে পারি। আর ও বিন্দু থেকে বাইরের দিকে কারা প্রবাহিত হচ্ছে, এরা হচ্ছে আই থ্রি এবং আই ফাইভ, এদেরকে আমরা নেগেটিভ ধরতে পারি। তাহলে কারশফের প্রথম সূত্র অনুসারে যদি আগত প্রবাহগুলোকে আমরা পজিটিভ ধরি, আই ওয়ান প্লাস আই টু প্লাস আই ফোর, এরা হচ্ছে আগত প্রবাহ যারা ও বিন্দুতে প্রবেশ করছে। আর নির্গত গুলোকে যদি আমরা নেগেটিভ ধরি, তাহলে নির্গত হচ্ছে মাইনাস আই থ্রি এবং মাইনাস আই ফাইভ। এই সবগুলোর সমষ্টি কত হবে, ইকুয়াল হবে 0। এটা হচ্ছে কারশফের প্রথম সূত্র। ওকে, এখন আমরা কারশফের দ্বিতীয় সূত্র দেখব। কারশফের দ্বিতীয় সূত্র দেখার আগে খেয়াল করো আমাদেরকে লুপ বা বর্তনী সম্পর্কে জানতে হবে। আচ্ছা লুপ বা আবদ্ধ বর্তনী কি, দেখো এই যে এখানে খেয়াল করো, এই যে এ বি সি ডি এ একটা চক্রের মতো তৈরি করেছে না,
এটা হচ্ছে একটা লুপ বা আবদ্ধ বর্তনী, পুরোটা আবদ্ধ আছে। তাহলে এখানে এ বি সি ডি এ এটা হচ্ছে একটা লুপ বা আবদ্ধ বর্তনী। দেখো আরেকটা লুপ আছে, এই যে এ, এই যে ডি, সি, এরপরে এই যে ই, এরপরে আবার এই ফেরত গেলাম এ। এটা হচ্ছে আরেকটা লুপ, আরেকটা আবদ্ধ বর্তনী। এই যে দেখো এ ডি সি ই এ, এ থেকে শুরু হয়েছে আবার এতে শেষ হয়েছে, এ থেকে শুরু হয়েছে এতে শেষ হয়েছে। তাহলে কিন্তু আমরা এখানে দুইটা লুপ বা দুইটা আবদ্ধ বর্তনী পেলাম। এখন খেয়াল করো, এই লুপ বা আবদ্ধ বর্তনীগুলোতে আমরা যখন কারশফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করতে যাব, তখন সবার আগে আমাদেরকে তড়িৎ প্রবাহের দিক ধরতে হবে, হয় ঘড়ির কাঁটার দিকে, না হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তুমি তোমার ইচ্ছে মতো ধরতে পারো। খেয়াল করো, আমি ঘড়ির কাঁটার দিকে এইভাবে একটা তীর চিহ্ন ভাবে ঘুরিয়ে দিলাম। এখন এই ঘড়ির কাঁটার দিকে যতগুলি প্রবাহ চলবে তারা সবাই হবে পজিটিভ, আর যে সমস্ত প্রবাহের দিক হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তারা হবে নেগেটিভ। যেমন খেয়াল করো, এই যে লুপটা, এই লুপটাতে, উপরের এই লুপটাতে দুইটা তড়িৎ প্রবাহ আছে, একটা হচ্ছে I1, এই যে I1, আর একটা হচ্ছে I2। এখন I1 প্রবাহটা দেখো, এই যে I1 প্রবাহটা এই যে দিকে গিয়ে এই দিকে এসেছে, তাই না? এটা হচ্ছে I1 এর দিক। দেখো এটা কি ঘড়ির কাঁটার দিকে না? ঘড়ির কাঁটা যেভাবে ঘুরছে I1 সেভাবেই যাচ্ছে, তাহলে I1 হবে পজিটিভ। কিন্তু I2 দেখো, I2 কিন্তু এই যে নিচে দিয়ে এই দিকে যাচ্ছে। দেখো এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে না? ঘড়ির কাঁটা আসতেছে এইদিকে, আর I2 যাচ্ছে তার বিপরীত দিকে, I2 যাচ্ছে তার বিপরীত দিকে। তাহলে আমরা বলতে পারি I2 এর দিক হচ্ছে নেগেটিভ। এখন আমরা কি করব? আমরা তো স্যার বুঝে ফেলেছি যে কোন প্রবাহ পজিটিভ, কোন প্রবাহ নেগেটিভ। এখন আমরা প্রত্যেকটা রোধের সাথে, যেমন এখানে কি রোধ আছে, পি, কিউ, আর, এস, প্রত্যেকটা রোধের সাথে তার মধ্য দিয়ে যে প্রবাহগুলি গিয়েছে সেই প্রবাহগুলিকে গুণ দিব। যেমন আমরা প্রথমে পি এর সাথে গুণ দিব I1, তাহলে আমরা বলবো I1 ইন্টু পি। তারপরে দেখো কিউ এর সাথে, কিউ এর মধ্যে দিয়ে কে গিয়েছে I1, তাহলে কিউ এর সাথেও আমরা I1 কে গুণ দিব, I1 ইন্টু কিউ। তারপরে আর এর মধ্যে দিয়ে গেল I2 ইন্টু আর, এবং এস এর মধ্যে দিয়েও গিয়েছে I2 ইন্টু এস। এখন আমরা চিহ্ন বসাবো। আচ্ছা চিহ্ন আমরা প্রথমেই দেখেছি, যেহেতু I1 এর দিক ঘড়ির কাঁটার দিকে, তাহলে I1 যেগুলি আছে সেগুলি হবে পজিটিভ। প্রথমটা প্লাস না দিলেও চলে। আচ্ছা, আর I2 যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আমরা কিন্তু ঘড়ির কাঁটার দিকে পজিটিভ ধরেছি, তুমি চাইলে ঘড়ির কাঁটার বিপরীত দিকেও পজিটিভ ধরতে পারো, বাট ঘড়ির কাঁটার দিকেই আমরা সাধারণত ধরি, এটা তোমার ইচ্ছা। এখন I2 এর দিক হচ্ছে ঘড়ির কাঁটার, I2 এর দিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়ে গেছে, তাই এই ক্ষেত্রে I2 হচ্ছে নেগেটিভ। তাহলে I2 হচ্ছে নেগেটিভ। এখন ইকুয়াল, এই সবগুলিকে আমরা একসাথে করব না, একসাথে করব। ইকুয়াল হচ্ছে তড়িৎচালক বল, বা এই যে বর্তনীর তড়িৎচালক বল, অর্থাৎ প্রত্যেকটা প্রবাহের সাথে তার রোধকে গুণ দিব, প্রত্যেকটা প্রবাহের সাথে তার রোধকে গুণ দিব, এবং সবগুলিকে একসাথে যোগ করে ফেলবো। এর সমষ্টি হবে এই বর্তনীর তড়িৎচালক বলের সমান। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আবদ্ধ বর্তনীটা দেখতে পাচ্ছ, এই যে আবদ্ধ বর্তনী, দেখো তো এইখানে কোনো তড়িৎচালক বল আছে, কোনো ব্যাটারি আছে? সহজ কথায় কোনো ব্যাটারি আছে এখানে? এমন কেউ আছে যে তড়িৎচালক বল এখান থেকে সরবরাহ করবে? কেউ নাই। তাহলে আলটিমেটলি এখানে তড়িৎচালক বলের মান কত হবে? 0 হবে, ইকুয়াল 0। আশা করি বুঝতে পারছো। আচ্ছা নিচের লুপটা দেখো, তাহলে ইনশাআল্লাহ পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো নিচের লুপেও আমরা ঘড়ির কাঁটার দিকের ঘূর্ণনকেই পজিটিভ ধরলাম, নিচের লুপটার ক্ষেত্রেও সেম। এখন আসো আমরা দেখি এখানে কি কি প্রবাহ আছে আর কি কি রোধ আছে। প্রথমে এই যে নিচের লুপটা, নিচের লুপটাতে আছে আর রোধ এবং এস রোধ। উপরের গুলিতে এখন আর নাই, উপরের গুলি এখন কাউন্ট করা যাবে না। এখন লুপ কোনটা? লুপ হচ্ছে এইটা, খেয়াল করো, লুপ হচ্ছে এই জায়গাটা, এই যে এ ডি সি ই এ, এটা হচ্ছে আমাদের লুপ। এই লুপের মধ্যে আমাদের রোধ হচ্ছে আর এবং এস। আর এই ক্ষেত্রে প্রবাহ কোনটা? প্রবাহ হচ্ছে এই যে আর এর মধ্যে দিয়ে কে গিয়েছে I2, এস এর মধ্যে দিয়ে কে গেল I2, দুইটা। তাহলে আমরা প্রত্যেকটা প্রবাহের সাথে সংশ্লিষ্ট রোধটাকে গুণ দিয়ে দেই। I2 এটা আর এর মধ্যে দিয়ে গিয়েছে, আবার I2 আরেকটা এস এর মধ্যে দিয়ে গিয়েছে। আচ্ছা এই বর্তনীতে কি কোনো তড়িৎচালক বল বা ব্যাটারি আছে? সরি, এই লুপের মধ্যে, এই আবদ্ধ লুপের মধ্যে আছে, এই যে ই ব্যাটারি। তাহলে এই ক্ষেত্রে আমরা সমান সমান চিহ্নের এই পাশে দিব এই ব্যাটারি ই, তড়িৎচালক বল, ব্যাটারি তড়িৎচালক বল। এখন এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এদের দিকের জন্য চিহ্ন বসাবো। দেখো এই যে ঘড়ির কাঁটার দিকে যখন ঘূর্ণন হচ্ছে, ঘূর্ণনটা ঘড়ির কাঁটার দিকে আমরা পজিটিভ ধরেছি। দেখো I2 কিন্তু এখন ঘড়ির কাঁটার দিকেই যাচ্ছে, এই যে সরি, এই যে I2 এখান থেকে শুরু হয়েছে না, এই যে I2 এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকেই যাচ্ছে। ঘড়ির কাঁটা যেই দিকে যাচ্ছে I2 কিন্তু সেই দিকেই যাচ্ছে, গিয়ে আবার এই দিক দিয়ে ঘুরে আসবে। তুমি উপরেরটাকে মনে মনে বাদ দিয়ে দাও, তাহলে দেখবা প্রবাহটা এইরকম মনে হবে।
আবার ঘড়ির কাঁটার দিকে ওই রকম। তার মানে I2 এর দিক ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকেই হয়ে যাচ্ছে। সো I2 কে এখন আমরা কি ধরবো? I2 কে এখন আমরা পজিটিভ ধরবো। সামনেটাকে প্লাস না দিলেও চলে, দুইটা I2ই পজিটিভ। ওকে, এখন তড়িৎচালক বল। তড়িৎচালক বলের চিহ্নটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রেখো। দেখো তড়িৎচালক বলের চিহ্ন আমরা অনেক সময় প্যাচ লাগিয়ে ফেলি। তড়িৎচালক বল বা ব্যাটারির চিহ্নটা আমরা কিভাবে বসাবো? খেয়াল রাখবা, যেই দিকে তুমি তড়িৎ প্রবাহকে পজিটিভ ধরেছো, ব্যাটারি যদি সেই দিকেই তড়িৎ প্রবাহ পাঠায়, ব্যাটারি যদি সেই দিকেই কারেন্টটা পাঠায়, তাহলে বুঝবা ব্যাটারির দিক, ব্যাটারি তড়িৎচালক বল পজিটিভ। তুমি কোন দিকে পজিটিভ ধরেছো? তুমি ধরেছো ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে, পজিটিভ দিক। দেখো ব্যাটারি, এই যে ব্যাটারিটা, ব্যাটারিটা দেখো তড়িৎ প্রবাহ এইদিকে পাঠাচ্ছে, এই যে এইদিকে পাঠাচ্ছে। তার মানে তড়িৎ প্রবাহ তো সে ঘড়ির কাঁটার দিকেই পাঠাচ্ছে, ঘড়ির কাঁটার দিকেই তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে। তড়িৎ প্রবাহ এইদিকে আসছে, এই যে ব্যাটারির প্রবাহ এইদিকে আসছে। সো আমরা যে ঘড়ির কাঁটার দিকে ধরেছি, এখানে কিন্তু ব্যাটারির তড়িৎ প্রবাহ কিন্তু ঘড়ির কাঁটার দিকেই ঘুরছে। তাই ব্যাটারির তড়িৎচালক বলকে এখানে আমরা পজিটিভ ধরবো। এরপরে আমরা এগুলির মান বসালেই ইনশাল্লাহ আমাদের অঙ্ক হয়ে যাবে। চলো আমরা একটা সৃজনশীল করি, তাহলে দেখবা যে ইনশাল্লাহ পুরাটা ক্লিয়ার। ওকে, তাহলে এখন চলো আমরা এই সৃজনশীলটা দেখি। এখানে কি বলা হচ্ছে? চিত্রে একটি হুইস্টন ব্রিজ দেখানো হয়েছে। ঘ প্রশ্নে বলা হচ্ছে চাবিকে এর সংযোগ বিচ্ছিন্ন করে কারশফের সূত্রের সাহায্যে পি ও আর কোনটির মধ্য দিয়ে অধিক প্রবাহ অতিক্রম করবে তা দেখাও। আচ্ছা, এই যে দেখো চাবিকে, এটার সংযোগটা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যদি এই এখান থেকে চাবিটা বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তাহলে তো এই যে লাইনটা আছে, গ্যালভানোমিটারের যে শাখাটা আছে, এর ভিতর দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহ জিরো হয়ে যাবে, মানে এর ভিতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। তখন আমরা কিন্তু চিত্রটাকে এইভাবে আঁকতে পারি, এই যে এইভাবে, একটু আগে যেভাবে দেখেছিলাম সেম ভাবে। এই যে দেখো মাঝখান দিয়ে গ্যালভানোমিটারের শাখাটা নাই, কারণ এটা দিয়ে তো আর তড়িৎ প্রবাহ হবে না। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, আমরা এইখানে যে তড়িৎ প্রবাহগুলি দেখতে পাচ্ছি, সেই তড়িৎ প্রবাহগুলি হচ্ছে আমাদের আবদ্ধ লুপ অনুযায়ী। আমরা যদি খেয়াল করি, আবদ্ধ লুপ কোনটা? এ বি সি ডি এ, এটা আমাদের আবদ্ধ লুপ। এই যে এ বি সি ডি এ, এই আবদ্ধ লুপের মধ্যে তড়িৎ প্রবাহ কোনটা কোনটা? একটা হচ্ছে I1, এই যে I1 এই দিক দিয়ে গেল, তারপর আবার এই দিকে ফেরত আসলো। আরেকটা হচ্ছে I2, এই যে I2 আর এর মধ্য দিয়ে গেল, তারপরে এস এর মধ্য দিয়ে গিয়ে সি বিন্দুতে গিয়ে কিন্তু I1 এর সাথে মিলিত হলো। এটা হচ্ছে আবদ্ধ লুপের অবস্থা। এখন এই আবদ্ধ লুপে আমরা কারশফের দ্বিতীয় সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে কি করতে হবে? প্রথমে আমাদেরকে তড়িৎ প্রবাহের দিক ধরতে হবে। তো আমরা ঘড়ির কাঁটার দিকে যদি তড়িৎ প্রবাহের দিকে পজিটিভ ধরি, তাহলে খেয়াল করো, এখন যে সমস্ত তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার দিকে ঘুরবে সেগুলি হবে পজিটিভ, আর যেগুলি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে সেগুলি হবে নেগেটিভ। এই যে I1 এর দিক ঘড়ির কাঁটার দিকে, এই যে ঘড়ির কাঁটা যেই দিকে ঘুরছে, I1 সেম দিকেই ঘুরছে, তাহলে I1 হবে পজিটিভ। আর I2 দেখো, I2 হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই যে I2, এই যে দেখো ঘড়ির কাঁটা আসছে এই দিকে, আর I2 যাচ্ছে তার বিপরীত দিকে, তাহলে I2 এর দিক হবে নেগেটিভ। এখন আমরা প্রত্যেকটা রোধের সাথে তার ভিতর দিয়ে যে প্রবাহ চলছে সেই প্রবাহকে গুণ দিব। যেমন I1 কার কার ভিতর দিয়ে যাচ্ছে? I1 যাচ্ছে P এর মধ্য দিয়ে আর Q এর মধ্য দিয়ে। তাহলে আমরা I1 এর সাথে P কে গুণ দিব এবং I1 এর সাথে Q কে গুণ দিব। যেহেতু I1 এর দিক পজিটিভ, তাই এই দুইটাই কি হবে? পজিটিভ হবে। আচ্ছা, তারপরে I2 কার কার মধ্য দিয়ে যাচ্ছে? I2 যাচ্ছে R এর মধ্য দিয়ে এবং S এর মধ্য দিয়ে। তাহলে আমরা R এবং S এর সাথে I2 কে গুণ দিব এবং I2 যেহেতু নেগেটিভ, সামনে মাইনাস হবে। এই আবদ্ধ লুপটার মধ্যে বা আবদ্ধ বর্তনীতে কোনো ব্যাটারি বা কোনো তড়িৎচালক বল কি আছে? নেই। তাহলে এখানে ইকুয়াল হবে 0। অর্থাৎ আমরা প্রত্যেকটা রোধের সাথে তার প্রবাহকে গুণ দিয়ে সবগুলিকে একসাথে সমষ্টি বের করব। ইকুয়াল হিসেবে লিখবো হচ্ছে তড়িৎচালক বল যেটা থাকবে বা ব্যাটারি যে তড়িৎচালক বল সেইটা। যেহেতু এখানে কোনো ব্যাটারি বা কোনো তড়িৎচালক বল নাই, তাই এই ক্ষেত্রে তড়িৎচালক বলের মান হবে 0। এখন প্রশ্নে কিন্তু পি কিউ আর এস সবগুলি দিয়ে দিয়েছে। আমরা এই সবগুলি মান বসিয়ে দিব, পি কিউ আর এস বসিয়ে দিলে এখান থেকে আমরা পাবো 60I1 ইকুয়াল 95I2। তাহলে এখান থেকে I1 সমান 19/12I2, এই 1 নম্বর সমীকরণটা কিন্তু এখান থেকে পাওয়া যাবে। আচ্ছা, এখন দেখো আমরা দ্বিতীয় লুপের দিকে যাই। এই যে দেখো এখানে আরেকটা লুপ আছে, সেই লুপটা আমরা অলরেডি দেখেছি। এই যে এ বি সি, তারপরে এই ই, তারপরে এখান থেকে আবার এ, এই যে এ ডি সি ই এ। এই আবদ্ধ লুপে এখন আমরা কারশফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করব। তাহলে চলো আগের মতো এখানেও আমরা তড়িৎ প্রবাহের দিক ধরি। আমরা ঘড়ির কাঁটার দিকেই তড়িৎ প্রবাহকে পজিটিভ ধরছি। তাহলে এই ক্ষেত্রে একটা মাত্র প্রবাহই আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই I2। এই I2 দেখো, I2 কিন্তু ঘড়ির কাঁটার দিকেই ঘুরছে। এই যে ঘড়ির কাঁটা যেই দিকে যাচ্ছে, I2 সেই দিকেই যাচ্ছে, সেম। তাহলে I2 এর দিক এখন এখন হয়ে যাবে পজিটিভ। I2 কার কার মধ্য দিয়ে যাচ্ছে? I2 যাচ্ছে আর এর মধ্য দিয়ে এবং এস এর মধ্য দিয়ে। এই লুপটাতে কিন্তু এই দুইটা মাত্র রোধ আছে, তাই না? তাহলে I2 কে আমরা আর এবং এস এর সাথে গুণ দিব। যেহেতু I2 পজিটিভ, সেহেতু এই দুইটার সামনেই প্লাস চিহ্ন হবে।
আচ্ছা, এই আবদ্ধ লুপটাতে কি কোনো ব্যাটারি বা তড়িৎচালক বলা আছে? হ্যাঁ আছে। এই যে নিচে একটা ব্যাটারি আছে। তাহলে ওই পাশে আমরা ব্যাটারি লিখব। ব্যাটারি হবে ই। আচ্ছা এখন হ্যাঁ ব্যাটারি তো ই না? ব্যাটারিটাকে আমরা প্রথমে ই লিখি, সুবিধা হবে। ব্যাটারি হবে ই। ই এর মান পরে 12 বসাবো, সমস্যা নেই। এখন খেয়াল করো, এই যে ব্যাটারিটা আমরা পেলাম, এই ব্যাটারিটার আমরা পজিটিভ ধরবো না নেগেটিভ ধরবো তার তড়িৎচালক বলকে? আমরা দেখব যে আমরা তো ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহের দিকে পজিটিভ ধরেছি। আচ্ছা এই ব্যাটারির প্লাস থেকে কোন দিকে তড়িৎ প্রবাহ যাবে? মাইনাসের দিকে যাবে না? এই যে ব্যাটারি দেখো, এই যে আই তড়িৎ প্রবাহকেই তো প্লাস থেকে মাইনাস দিকে পাঠিয়েছে। এই যে, তাহলে ব্যাটারিটাও কি ঘড়ির কাঁটার দিকে একই দিকে তড়িৎ প্রবাহ পাঠালো না? এইটা খেয়াল করো যে প্লাস থেকে মাইনাসের দিকে যেহেতু তড়িৎ প্রবাহ যায়, এই অনুযায়ী তুমি যদি ব্যাটারির প্রবাহকে সাজাও, ব্যাটারির প্রবাহ অলরেডি আই কিন্তু দেয়াই ছিল, তারপরেও যদি সাজাও দেখবা যে এটা ঘড়ির কাঁটার দিকে, তাহলে এই ক্ষেত্রে ই এর মান হবে পজিটিভ। আর যদি বিপরীত দিকে হয়ে যেত তাহলে নেগেটিভ হতো। এখন ই এর মান কোশ্চেনে দেওয়া আছে 12 ভোল্ট, আমরা 12 বসিয়ে দিলাম। এখান থেকে ক্যালকুলেশন করলে আই টু এর মান পাওয়া যাবে। এখন এই যে আগের 1 নম্বর সমীকরণ আমরা পেয়েছিলাম, এখানে আমরা এখন এই আই টু এর মানটা বসিয়ে দিব। আই টু এর মানটা বসিয়ে দিলে এখান থেকে আমরা আই ওয়ান এর মান পেয়ে যাব। এই যে আই ওয়ান এর মান। এখন এখান থেকে দেখতে পাচ্ছি আমরা স্পষ্টত আই ওয়ান গ্রেটার দেন আই টু। এটাই কিন্তু আমাদের প্রশ্নে জানতে চেয়েছিল। কি জানতে চেয়েছিল প্রশ্নে? পিওআর কোনটির মধ্য দিয়ে অধিক প্রবাহ অতিক্রম করবে। ওকে, তো আশা করছি হুইটস্টোন ব্রিজ আর এই কারশফের নীতির উপরে সৃজনশীলগুলো এখন ইনশাল্লাহ তোমার জন্য সলভ করা অনেক বেশি সহজ হবে। তো আল্লাহর রহমতে ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো আর ইনশাল্লাহ ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।